আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন আজকে? ভালো আছি, আমি ভালো আছি। তুমি কেমন আছো? হ্যাঁ, আমি আছি আলহামদুলিল্লাহ। যারা আজকে এই পর্বটা নতুন দেখছেন তাদের জন্য বলছি আর কি যে আমার নাম নাজমুল হাসান। আমি ইউকেতে থাকি, বাংলাদেশি অরিজিন, অবভিয়াসলি বাংলাদেশি। আমি এখানে আহ, ছাত্র এখন। লন্ডন ইউনিভার্সিটিতে আমি হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছি, এটা আমার সেকেন্ড মাস্টার্স। আর আমার সাথে আছেন আমাদের বাংলাদেশের একজন স্কলার, মুক্তিযোদ্ধা, এক সিভিল সার্ভেন্ট, ক্যাবিনেট সচিব ছিলেন, ডক্টর কামাল সিদ্দিকী। ওনার লাইফ লং অভিজ্ঞতা, অ্যাকচুয়ালি আমরা ওনার জীবনের ট্রাভেল এর অংশ হিসেবে উনি কিভাবে দেখেছেন এই জিনিসগুলো, ওনার কাছ থেকে আমি ধারাবাহিকভাবে ওনার কাছ থেকে শোনার চেষ্টা করছি। অনেকটা ওরাল হিস্ট্রির রেকর্ড আর কি, যে এগুলোকে ধরে রাখা। এর পাশাপাশি স্যার নিজের অনেক লেখা বই আছে, ওনার বায়োগ্রাফি 3 খণ্ডে, 2 খণ্ড অলরেডি, 1 খণ্ড বেরিয়েছে, আরো 2 খণ্ড বের হবে। ওনার প্রায় 50টার মতো বই আছে এবং সবগুলোই অধিকাংশই একাডেমিক গবেষণা। 2 ফিল্ডেই স্যার বাংলাদেশ থেকে পড়াশোনা করেছেন, ইউকে থেকে পড়াশোনা করেছেন। ইউকে থেকে উনি পিএইচডি করেছেন সোয়াস ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে, সেই 70s ইকোনমিক্সে। তো শর্ট ইন্ট্রোডাকশনটা নিয়ে নিলাম যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আমরা কার সাথে কথা বলছি কি নিয়ে। আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে, আমরা তো আছি শুরুতে এখনো স্বাধীনতা উত্তর বাংলাদেশ আর কি মূল আমাদের আগ্রহ বা আলোচনার ইস্যু। আপনি তো অনেক বিষয় নিয়ে কথা বলছেন। একটা ইম্পর্টেন্ট বিষয় স্যার আপনার কাছ থেকে আজকে জানতে চাই, সেটা হচ্ছে স্বাধীনতার পরপরই আমরা দেখলাম যে বাংলাদেশের সংবিধান একটা আলোচিত ইস্যু ছিল আর কি। সংবিধান হলো এবং সংবিধানে দেখলাম যে 4টা মূলনীতি তৈরি হলো, তাই না? গণতন্ত্র, সমাজতন্ত্র চলে আসলো, ধর্মনিরপেক্ষতা চলে আসলো, তারপরে হচ্ছে আপনার জাতীয়তাবাদ আসলো। এখন এই আইডিওলজি গুলো, মানে আপনারা ওই সময় এই এগুলো নিয়ে কি কোনো আলোচনা হয়েছে কিনা, বা পক্ষে বিপক্ষে? তারপরে হচ্ছে ওই সময় এগুলো নিয়ে কোনো কি ধরনের মিডিয়াতে কোনো আলাপতা হয়েছে কিনা, বা বুদ্ধিজীবী সার্কেলে এগুলোর পক্ষে বিপক্ষে এটা নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা, আপনার কোনো অভিজ্ঞতা আছে কিনা, আপনার কিছু মনে আছে কিনা, যদি এই বিষয়ে একটু বলেন। কারণ এটার সাথে আমার পরবর্তী কোয়েশ্চনটা লিঙ্কড আর কি, কিভাবে সমাজতন্ত্র বাস্তবায়নের পদক্ষেপ নিল প্রথম সরকার, ওইটা আমি জানতে চাইবো আর কি আপনার কাছে পরের প্রশ্নে। তার আগে আপনি যদি একটু বলে নেন যে সংবিধান রিলেটেড কোনো কিছু যে আপনার স্মৃতিতে থাকে আর কি। তুমি জানো যে সংবিধানটা করা হয় একটা মানে উচ্চ পর্যায়ের একটা কমিটি করা হয়েছিল, যেটার হেড ছিল ডক্টর কামাল হোসেন। হ্যাঁ, জি, কামাল হোসেন এটার নেতৃত্ব দিয়েছে এবং সেখানে অনেকগুলা এমপি ছিল, আমার নাম মনে নাই, এবং অনেক অন্য কনস্টিটিউশনাল যারা এক্সপার্ট ছিল, যারা মোটামুটি ছিল বাংলাদেশে, তারা অনেকে এটার মধ্যে ছিল। তারা দেবার আইদার ডাইরেক্টলি তারা মানে কমিটির মেম্বার ছিল, কিংবা তাদের সঙ্গে কনসালটেশনও করা হয়েছে। কেমন মোটামুটি ভাবে তারা যেটা আনলো, যে 4টা মূলনীতি তারা করলো, যে একটা হলো গণতন্ত্র, একটা হলো তোমার সমাজতন্ত্র, একটা হলো ধর্মনিরপেক্ষতা, একটা হলো জাতীয়তাবাদ। জি, 4টা মূলনীতি হলো। আমি এই ব্যাপারে যা দেখছি যে there were lot of discussions in those days. পত্র পত্রিকায় হয়েছে, রেডিও টেলিভিশন হয়েছে, তারপরে নানা ধরনের সার্কেলে বা ইয়াতে যে এরকম মানে অনেক সেমিনার হয়েছে। মানে মোটামুটি যারা নাকি এডুকেটেড শ্রেণী, তাদের মধ্যে মোটামুটি আলোচনা ভালোই হয়েছে। কেমন, এবং আমি যেটা দেখেছি সেই সময় আর কি, যে দিস ওয়ার, এটার সোর্সটা, আলটিমেট সোর্স ছিল যে নট
যেটা যেভাবে হওয়া উচিত ছিল সেটা হলো যে ধরো তুমি একটা ইউ হ্যাভ এ রেফারেন্ডাম, যে আমি এটা প্রস্তাব করলাম, কেমন এই প্রস্তাব করলাম, এখন জনগণ এটার মধ্যে ভোট দেয়, কেমন ভোট দিয়ে বলুক যে কোনটা পছন্দ না। এইভাবে কিন্তু হয় নাই, কেমন যে ওরা একটা দিল, কি বলে রেকমেন্ডেশন দিল এই কমিটি, তারপরে এটা পার্লামেন্টে চলে গেল, পার্লামেন্টে নিরঙ্কুশ ভোটে এটা জয়লাভ করে এটা হলো। কিন্তু জনগণের সঙ্গে যে কনসালটেশন যেটা হওয়া উচিত ছিল সেটা হয় নাই, এবং এটা একটা মানে বড় রকমের লেখুন না। এমন লোকে অনেকে বলবে যে দেখো এই বাংলাদেশ মানে এত স্ট্রাগলের পরে বাংলাদেশ হয়েছে, তখন সময় ছিল না, উই ডিডন্ট হ্যাভ এ কনস্টিটিউশন, তাহলে আমাদের অনেক কিছুই লেখনা থেকে যেত আরো। সুতরাং ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট কনস্টিটিউশন অ্যাডপ্টেড অ্যাট দি মিনিমাম পসিবল টাইম। এটাও অনেকে যুক্তি দিচ্ছে আর কি। তো যাই হোক, এই ব্যাপারে আর আমি মানে কথা বাড়াতে চাই না। আমার বক্তব্য হলো যে যে সব মূলনীতি করছে এর মধ্যে কিছু প্রবলেম আছে। যেমন ধরো আমি ধর্ম নিরপেক্ষতা, কেমন, কারণ এই যে 4 মূলনীতি, এটা মোটামুটি ইট ওয়াজ বেসিক্যালি কপি ক্যাট অফ হোয়াট দি ইন্ডিয়ানস ডিড। ইন্ডিয়ানরা যা করছে সেটা কপি ক্যাট করছি আমরা, এইটা আমার পছন্দ হয় নাই, কেমন। যেমন আমি ধর্ম নিরপেক্ষতা সম্বন্ধে বলতে চাই যে ধর্ম নিরপেক্ষতার অর্থ হলো যে ধর্মের ব্যাপারে আমরা নিরপেক্ষ হয়ে যাব। কিন্তু আমার কথা হলো যে একটা সাধারণভাবে আমি যেভাবে বুঝি, আমি যদি মুসলমান হই তো আমি কিভাবে আমার ধর্ম সম্বন্ধে আমি নিরপেক্ষ হয়ে যাব, বা হিন্দুই বা কেন হবে, এটা খ্রিস্টানই বা কেন হবে। কারণ এই ধর্ম নিরপেক্ষতার যে পুরা এই যে ফিলোসফি, ইট কেম ফ্রম ওয়েস্ট। তা আমরা সেটাকে এইভাবে মানে মানে কি বলা যায়, ওয়াই শুড উই কপি ইট? আমরা এটা কপি করবো কেন? কারণ ওদের যে প্রবলেমে এটা করেছিল সেটা তো বুঝতে হবে আমাদেরকে, যে একটা সময় ছিল স্টেট আর চার্চ ওয়ার কমপ্লিটলি ইউনাইটেড। মানে চার্চের এত প্রভাব ছিল স্টেটের উপরে যে এটা তুমি কল্পনা করতে পারবে না। যখন নাকি এই তাদের মধ্যে রিনাইসা রিফর্ম মুভমেন্ট আরম্ভ হলো ওই 1600-1700 সেঞ্চুরিতে, তখন তোমার এই চার্চের সঙ্গে স্টেটের সেপারেট করে ফেলবে, এইটা থেকে কিন্তু ধর্ম নিরপেক্ষতার সমস্যা কি বলে মানে এই উদ্ভব হয়েছে, কেমন। হ্যাঁ, তো আমাদের এটা বুঝতে হবে। কিন্তু আমাদের তো কোনো সময় পার্টিকুলারলি ইসলাম কোনোদিন রাষ্ট্র ওয়াজ নেভার কি বলে ইন্টিগ্রেটেড উইথ দি কোনো, আমাদের তো কোনো এরকম চার্চ বলতে কিছু ছিল না। আমাদের চার্চ বলতে যে যা ছিল সেটা তো মানে ছিল যে এটা হাইলি মানে ইনফর্মাল, নন পলিটিক্যাল আর কি, নন পলিটিক্যাল, জাস্ট মানুষ ইবাদত করবে। যে উলামা আছে, কেমন, উলামা হ্যাজ এ লট অফ ইনফ্লুয়েন্স অন দি সোসাইটি, কোনো সন্দেহ নাই। কিন্তু উলামা ডিড নট হ্যাভ the right to tell the Caliph what to do, what not to do. তো এখন তো আমাদের পুরা ব্যবস্থাই আলাদা ছিল, মানে যেটা নাকি ক্রিশ্চিয়ানিটির মধ্যে ছিল এটা তো ইসলামের মধ্যে ছিল না। তো সুতরাং আমাদের যেটা করা উচিত ছিল সেটা হলো এই যে ধর্ম নিরপেক্ষতা এটা করা ঠিক না, করা উচিত ছিল যে অসাম্প্রদায়িকতা। আমাদের উচিত ছিল অসাম্প্রদায়িকতা। ইফ ইউ লুক অ্যাট দি মেদিনা কনস্টিটিউশন, মদিনার কনস্টিটিউশন যদি খেয়াল করো, সেটা হলো যে তুমি মুসলিম, তুমি তোমার যে আইন কিতাব তোমাকে দেওয়া হয়েছে কোরআন সুন্নাহ, সেটা মেনে চলবে। তুমি যেহেতু কি বলে জু, বা তুমি যেহেতু মানে পৌত্তলিক, তো তুমি তোমার যে ট্রেডিশন আছে সেটা মেনে চলবে। অর্থাৎ তোমার আইনে তুমি বিচার করবা,
তোমার যদি কোনো লোক অন্যায় করে, আমার আইনে আমি আমার লোককে বিচার করব। অর্থাৎ স্যার এইটা কি ওই সময় কোনো পাওয়ারফুল কোনো গ্রুপের, পলিটিক্যাল গ্রুপ বলেন বা সিভিল সোসাইটি তো তখনও ফর্মই করে নাই বলা যায়, কারোর পক্ষ থেকে কি দাবি ছিল যে আমাদের রাষ্ট্রে এই জিনিসগুলো না, ইনক্লুড করতে এটা হবে তো নাকি দাবি ছিল না, সেইভাবে দাবি অল অফ এ ছিল সাডেন না, দাবি ইনক্লুডেড ছিল করা না, হয়েছে? বাস ইট ওয়াজ ইম্পোজড। এবং সেখানে যারা মুসলিম তারা তো খুবই বিপদে ছিল, বিকজ দেওয়ার মেনি অফ দেম রাজাকার আলবদর। তারা কি বলবে? মানে মুসলিম বলতে আপনি মিন করছেন যারা ইসলাম আমি তো যারা ওই রাইটিস্ট পার্টি করতো, যে সমস্ত যারা মানে জামাত ইসলামী করতো বা মুসলিম লীগ করতো, তারা কি বলবে? তারা তো রাজাকার আলবদর। জি তো তাদের তো একটা মানে মানে কি বলে যে পিঠের মধ্যে একটা ছাপ পড়ে গেছে। কিন্তু যেটা করা উচিত ছিল যে অসাম্প্রদায়িকতা, মানে নট মানে এই যে সেকুলারিজম, কারণ সেকুলারিজম এটা আমাদের কাছে কোনোদিন যোগ্য মানে কোনোদিন ওয়েলকাম ছিল না। বাট যেটা নাকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গেছিল, সেটা হলো ইউ শুড বিকাম নন কমিউনাল। অর্থাৎ তুমি মানে মানে তোমার ধর্ম, অন্য ধর্ম, বাস সেইভাবে চলবা। ইউ উইল লিভ অ্যান্ড লেট লিভ। And that জি was the spirit of Medina Constitution. কেবল on very important matters, the whole community will fight against the enemy. অ্যাকচুয়ালি যদিও যদি তারা টার্মটাকে ইয়ে করছে স্যার, সেকুলার শব্দের বাংলা অনুবাদটা ইটসেলফ একটা প্রবলেমেটিক আর কি absolutely problematic, very serious problem. তারপরও শেখ মুজিবুর রহমান এটাকে কিন্তু আপনি যেই ল্যাঙ্গুয়েজে বলছেন এখন সব ধর্মে সবাই যার যার ধর্মই করবে, উনি কিন্তু ওনার বক্তব্য এরকমই সংজ্ঞায়িত করছিলেন আর কি, যে কোন ধর্মের আলাদা প্রভাব থাকবে না। না, উনি এটা করেন নাই। আমি বলবো যে উনি ব্যাপারটাই ভালো করে বুঝতে পারেন নাই। He did not understand it well. যেটা যে বুঝছিল সে হলো মৌলানা ভাসানী। He insisted on this kind of interpretation. যে ইসলামের যে ইন্টারপ্রিটেশন সেটাই সে বলেছিল, যে ইসলামের মধ্যে অসাম্প্রদায়িকতা খুব ইম্পর্টেন্ট। যে আমি যারা নাকি মাইনরিটি কমিউনিটি আছে, রিলিজিয়াস কমিউনিটি, তাদেরকে তাদের সমস্ত অধিকার মেনে নিতে হবে আমাকে। কিন্তু যে যারা নাকি মানে কিন্তু এর অর্থ এই না যে আমি আই উইল বিকাম সেকুলার, আমি সেকুলার হব না, আমি আমার ধর্ম পালন করব, আমিও মুসলমান, আমি আমার ধর্ম পালন করব। উনি কি ওই সময় এটা নিয়ে কোনো কথাবার্তা বিবৃতি কিছু দিছিলেন, কোনো হইচই করছিলেন নাকি? না, হইচই করেননি, হইচই করেননি। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, 4 নীতি নির্ধারণ হয়ে গেল। এখন এটা অ্যাপ্লিকেশন কি হলো? প্রথম অ্যাপ্লিকেশনটা আছে স্যার গণতন্ত্রের কথায়। 73 সালে তো একটা নির্বাচন হলো। সেই ইলেকশন তো সেগুলো কারচুপি হয়েছে, ভালো কারচুপি হয়েছে। কারচুপি হয়েছে মানে আনিসুজ্জামান তার বায়োগ্রাফিতে লিখতেছে চট্টগ্রাম দেখছে যে তার ভোট দেওয়া হয়ে গেছে 2014 সালের 2018 সালের ইলেকশনের মতোই। উনি বলতেছেন যে ভোট তো আমি আওয়ামী লীগেরই দিতাম, কিন্তু তারা আমার ভোট দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে চাচ্ছিল না, মানে তার আগে দিয়ে ফেলছে। আপনার কোন অভিজ্ঞতা বা কেমন হয়েছে? আমি তো ভোট দেই নাই কোনো সময়, বুঝছো? আমি তোমাকে বলি, I have never voted in any election so far, but I am a keen observer of what happened. আমি কোনোদিন ভোট দেই নাই। আমি যদি ভোট দিতাম, এতে কোনো সন্দেহ নাই যে এটা আওয়ামী লীগের পক্ষে যাইতো না। কিন্তু আমার প্রবলেম ছিল যে আমি আওয়ামী লীগের ভোট দেবো না, এটা আমি শিওর, বাট কারে ভোট দেবো সেটা ব্যাপারে আমি শিওর ছিলাম, বুঝছো? কারণ লেফটের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। আমি জামাত ইসলামকে একদম পছন্দ করি না। হ্যাঁ, তো আমি লেফটেরও ভোট দেবো না, মৌলানা ভাসানীর ভোট দেবো না, কারণ মৌলানা ভাসানী তখন অন্য অনেকগুলো দল বিভক্ত হয়ে গেছে, এটসেট্রা, বহুত রকমের প্রবলেম হয়ে গেছে। সুতরাং আমি কারে ভোট দেবো এটা আমি জানি না, সেজন্য আমি কোন সময় ভোট দেই নাই। এখন 73 ইলেকশন কেমন হলো একটু বলেন সংক্ষেপে। ইলেকশন এটা হলো যে যেমন ধরো আমি যেমন ধরো ফর এক্সাম্পল এনায়েতুল্লাহ খান দাঁড়াইছিল, এনায়েতুল্লাহ খান, তো সে খুবই কম ভোট পাইছে,
she got ঢাকা থেকে দাঁড়াইছিল, he didn't get very good amount of vote. তবে অনেক জায়গাতে, যেমন ধরো ফর এক্সাম্পল দাউদকান্দিতে সে রশিদ ইঞ্জিনিয়ার বলতে একটা লোক, সে জিততেছিল, বাট সেখানে ইলেকশন বন্ধ করে দিল, কারণ মোশতাক কম ভোট পাচ্ছিল। এবং তারপরে তার সমস্ত ব্যালট বক্স নিয়ে আসলো ঢাকাতে, এবং ঢাকাতে তারা মোশতাককে উইনার ডিক্লেয়ার করল। এরকম বহু জায়গাতে এই ধরনের কীর্তিকলাপ হয়েছে। এবং ইট ওয়াজ, বাট এতে কোনো সন্দেহ নাই যে 73-তে যদি এটা ফেয়ার ইলেকশন হইতো, আওয়ামী লীগ জিততো, কোনো সন্দেহ নেই। কিন্তু দেখেন, এই যে একটা মানসিকতা একটা রাষ্ট্রের শুরুতে, এত পপুলার একটা পার্টি অ্যাবসলিউট পাওয়ার ক্ষমতায়, এই যাদের নেতৃত্বে দেশ স্বাধীন হলো, তারা একটা স্বাধীন ভোট করতে সাহস করলো না। তার কারণটা হলো যে তোমাকে এটা বুঝতে হবে যে আওয়ামী লীগের সাপোর্ট বেসটা কি। সাপোর্ট বেসটা হলো লুটেরা, মানে এক লুটেরা গেছে, মুসলিম লীগ লুটেরা ছিল, তারা গেছে, তার জায়গায় আসছে আরেক লুটেরা, জমিদারের জায়গায় এখন আসছে আর কি, যোদ্ধার। জমিদার তো না, এটা যোদ্ধার ছিল, যে মুসলিম লীগের যোদ্ধারদের পার্টি ছিল, কেমন? হ্যাঁ। এবং সেই যোদ্ধারা চলে গেল গিয়া, তারপরে পরের লেয়ারটা চলে আসলো উপরে, কিন্তু একই চার চরিত্র, অর্থাৎ তারাও লুটপাট করছে, এরাও লুটপাট করবে, করার উদগ্র বাসনা, কামনা। সুতরাং যখনই চান্স পাইছে, ভোট লুট করছে, টাকা লুট করছে, সবই লুট করছে। তারপর তুমি আসো ইয়েতে, কি বলে, মানে রাষ্ট্রীয়করণে আসো, তখন আমি বলবো তারা কি লুট করছে। হ্যাঁ, তাহলে এই হচ্ছে গণতন্ত্রের প্র্যাকটিস। হ্যাঁ। এরপরে মূল আরেকটা জায়গায় যেটা আমাদের আজকে আলোচনা হয়তো একটু লম্বা সময় আমরা নিতে চাই, সেটা হচ্ছে আপনার এই যে সমাজতন্ত্র ইনক্লুড করলো। আওয়ামী লীগ তো পাকিস্তান আমলে কোনো ম্যানিফেস্টোতে, তারপরে কোনো বক্তব্যতে, কোনো কোথাও কি তাদের কোনো ম্যানিফেস্টো ছিল, সমাজতন্ত্রের কথা ছিল কোথাও? না, সমাজতন্ত্রের কথা তো এটা একদম আসছে এই 72 সালে আসছে এটা। হ্যাঁ, মানে লেফটের ছিল, সিপিবি, তারপরে ইয়ার ছিল, যে তারা দেখলো যে সমাজতন্ত্র একটা পপুলার স্লোগান, কেমন পপুলার স্লোগান, লেফট দিতেছে, আমরাও দেই, কিন্তু তাদের কোনোদিনই বাসনা ছিল না সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার। তারা সবসময় চাইছিল লুটপাট করতে, মানে দে উইল লুট অ্যান্ড প্লান্ডার, বাট দে নেভার ওয়ান্টেড টু এস্টাবলিশ সোশ্যালিজম। কিন্তু এটা বুলি আওড়াইছে। এটা কি কাইন্ড অফ যে লেফট যেহেতু ওই সময় খুবই জনপ্রিয় ছিল এবং ইয়াংদের ভিতরে একটা যোগ প্রবণতা ছিল, তাদেরকে কাইন্ডলি আইদার তাদেরকে পুট অফ করা অথবা তাদেরকে অ্যাকোমোডেট করে যে আমরা করতেছি। অ্যাকোমোডেট না করলে তারা এটাকে হাইজ্যাক করছে আর কি স্লোগানটা। মানে হাইজ্যাক দ্য স্লোগান ফ্রম দ্য লেফট। আমরা পাওয়ারে আছি, আমরা বলবো সমাজতন্ত্র করতেছি, কিন্তু আসলে অন্য জিনিস করবো আর কি। এইটা ছিল তাদের মূল উদ্দেশ্য। কিন্তু তাহলে এখন আপনি তাহলে ইয়াটাকে কিভাবে ব্যাখ্যা করবেন, এই যে বিশাল ভাবে জাতীয়করণ করার যে পদক্ষেপ নেওয়া হলো, এইটাকে তাহলে আপনি কিভাবে ব্যাখ্যা? সেটাই তো আমি তোমাকে বলতে যাচ্ছি। এখন যখন নাকি আমি জিনিসটা কোথা থেকে হলো সেটা বলি আগে। আমি যখন স্টিল আই এম ইন খুলনা, মানে 72 সালের জানুয়ারি ফেব্রুয়ারির কথা বলতেছি, কেমন জানুয়ারি ফেব্রুয়ারি এই ধরনের সব সময়ের কথা বলছি। তখনই ঠিক করলো যে তারা রাষ্ট্রীয়করণ করবে সমস্ত, তারা, কারণ সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে ন্যাশনালাইজ করতে হবে, সবকিছু রাষ্ট্রের প্রপার্টি হয়ে যাবে। আমি তাদেরকে বললাম যে আমি সার্ভে টার্ভে করে আমি ওনাকে জানাইলাম, যেটাকে ভালো করে একটা চিঠি লিখলাম ওই কি বলে প্রফেসর রহমান সোমানকে। উনি ছিলেন তখন এই রাষ্ট্রীয়করণের প্রধান হোতা, প্ল্যানিং কমিশনের মেম্বার, এবং সেই তো বাংলাদেশকে ডুবাইছে, যে অনেক অপরাধ করছে সে, এটা আমি মানে ইটস ইকোনমিক ক্রাইম হি কমিটেড। তো আমি ওনাকে লিখলাম যে আমরা তো এখানে আসি রিয়ালি খুলনা, আমি দেখা সমস্ত কিছু ভালো করে এক্সামিন করে আমি বললাম যে আমরা অন্ততপক্ষে লেট আস অনলি
কি বলে nationalize only those property, very large property which have been abandoned by the owners who have fled away. এই কয়েকটা দুই একটা জিনিস ছাড়া, এই যেমন আদমজি কিংবা ওইখানে স্টার জুট মিল, এই যে খুলনাতে স্টার জুট, এরকম খুবই লার্জ ছাড়া আর এগুলো কোনো রকমের কিছু নেওয়ার দরকার নাই। তাহলে আরগুলা কি হবে? আরগুলা হলো এই যে বিশেষ করে বাঙালির প্রপার্টি, বেঙ্গলিজ প্রপার্টি, বাঙালিরা যে প্রপার্টি ওন করছে সেগুলা কোনো কিছুতেই ন্যাশনালাইজ করা উচিত না। উই শুড নট ন্যাশনালাইজ, কারণ তারা হলো যে সব প্রপার্টি তারা ন্যাশনালাইজ করে ফেলবে। কমার্শিয়াল এবং ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি যা কিছু আছে, ছোট বড় মাঝারি, কোনো নাই, সবকিছু নিয়ে নেবে। আমি এটা অপোজ করে একটা চিঠি লিখলাম যে এটা নিবেন না দয়া করে। এবং এগুলা বরং বাঙালির প্রপার্টি যেগুলোর কোনো নাই, লোকজন নাই, হয়তো রাজাকার সেই চলে গেছে, ভেঙে গেছে গিয়ে, এগুলাকে আপনি এই যে ছোটখাটো যেগুলো আছে সেগুলোকে দয়া করে এই মানে ভালো করে টেন্ডার করে, ভালো করে একদম ওপেনলি ফিজিক্যালি টেন্ডার করে এগুলো বিক্রি করে দেন হাইয়েস্ট বিডারের কাছে, বিক্রি করে দেন। এই ধরো একটা ভোজ্য তেলের কল আছে, ভোজ্য তেল কল, কেমন এই ভোজ্য তেলের কলটা, এটাকে মানে নিয়ে কোনো লাভ হবে না, আপনার লোকই না এটা চালানোর জন্য। আর এত হাজার হাজার মানে ইন্ডাস্ট্রিয়াল ইউনিট আছে, এগুলো যদি সবই আপনি নেন, আপনি তো লোকও পাবেন না এটা চালানো। হ্যাঁ, তো সুতরাং আপনি অনলি দি লার্জ ওয়ান্স, এবং সেগুলা কারে দিবেন, এগুলোর জন্য আপনার অলরেডি কি বলে এই যে কিছু লোক আছে, ইউ হ্যাভ সিভিল সার্ভেন্টস, তাদেরকে বলেন তোমরা এগুলো চালাও। কারণ কেন আমি বলছি সিভিল সার্ভেন্ট কথা, যে অ্যাটলিস্ট দেয়ার ইজ সাম অ্যাকাউন্টেবিলিটি টু হিম। সে তো সরকারের চাকরি করে, বেতন পায়, ও যদি চুরি করে তাহলে আমি বেঁচাতে পারবো। কিন্তু এখন ওই রাস্তা থেকে একটা লোকরা নিয়ে আসলাম, বানায় দিলাম অ্যাডমিনিস্ট্রেটর, সে দুদিন বাদে লুট করে সব চলে যাবে, আমি তো আর কিছু করতে পারবো না, কারণ সে তো চাকরি করে না আমার, সে টেম্পোরারি অ্যাডমিনিস্ট্রেটর। কিন্তু কোনো পাত্তা দেওয়া হইলো না, কথা বলা হইলো, আমার সাথে কোনো রকমের যোগাযোগ করলেন না। তো আমি খুব মন খারাপ হয়ে বসে আছি। তো হঠাৎ করে দেখে টেলিফোন আসছে ঢাকার থেকে, ইন্ডাস্ট্রি সেক্রেটারি, একজন পুলিশ সার্ভিস অফিসার, খুব ভালো অফিসার, আমি নামটা ভুলে গেছি ভদ্রলোকের, মানে আইজি ছিলেন, কোনো সন্দেহ নেই, আইজি লেভেলের অফিসার, উনি সেক্রেটারি ইন্ডাস্ট্রিজ। উনি আমাকে টেলিফোন করলেন, উনি বললেন যে কামাল, আমি আপনার চিঠিটা দেখেছি, কারণ আমি তো ওনাকে কপি পাঠিয়েছি, সবাইকে কপি পাঠিয়েছি, মেইন কপি হলো মানে কি বলে প্রফেসর রহমান সোমান, কিন্তু ওনাকে কপি পাঠিয়েছি। বলে আপনার ভালো লাগছে আমার কাছে, আপনি তো মানে খুবই প্র্যাকটিক্যাল কথা বলছেন। তো এখন আমার তো একই প্রবলেম, আমি যখনই এর কাছে যাই, কি বলে রহমান সোমানের কাছে যাই, এগুলো কথা বলি, সে আমাকে উড়ায় দেয়, আমাকে কোনো পাত্তা দেয় না। আমি বললাম স্যার আপনি কি প্রপোজ করবেন? আপনি প্রপোজ করেন যে আপনি একদিনের জন্য ঢাকায় আসেন, আমি আপনাকে নিয়ে রহমান সোমানের রুমে যাব। তো আমি বললাম ঠিক আছে, আমি রাজি আছি, আপনি যদি বলেন আমি অবশ্যই রাজি আছি, আমি আসবো, অমুক দিন আসবো। আসছি তারপর ওনার সঙ্গে চলে গেলাম, ওনার অফিস থেকে ওনার কি বলে সেক্রেটারিতে গেলাম, সেখান থেকে রহমান সোমানের সঙ্গে দেখা করলাম। রহমান সোমান এমন উদ্ভট কথা বললো যে আমার জীবন এগুলো শুনি না। উনি তখন ওনার মাথার মধ্যে ছিল তোমার এটা হলো ইউগোস্লাভ মডেল অফ সোশ্যালিজম, অর্থাৎ কিছু ক্যাপিটালিজম থাকবে, কিন্তু মেইনলি মানে একটা রাষ্ট্রের একটা বিরাট ক্ষমতা থাকবে আর কি, এই আর কি। তো যাই হোক, এই সমস্ত উদ্ভট কথাবার্তা বলে আমি ওনারা বোঝাতে চেষ্টা করলাম যে আমি যেখানে খুলনাতে আমি লোকজন দেখতেছি যাদেরকে এই বানানো হচ্ছে বা হওয়ার কথা,
এগুলো সবই লুটপাট পার্টি। এবং এদেরকে যদি আমি এই অ্যাডমিনিস্ট্রেটর বানাই তো একদম লুট হইয়া একদম সব খোল নালচা চলে যাবে। এটা আপনি করেন না। কিন্তু সে আমাকে কোনো পাত্তা দিল না। সে তখন একটা অলিম্পিয়ান হাইট থেকে কথা বলতেছে। সে প্রফেসর মানুষ, ইকোনমিক্সের প্রফেসর। আমি কি জানি? তুমি কে? হু আর ইউ? এরকম একটা ভাব। এখন তার সঙ্গে আমার এরপরে তো আমি তার আর কথা বলি নাই, আমি চলে আসছি। একটা জিনিস একটু জিজ্ঞেস করে নি এখানে, দুইটা বিষয়। একটা হচ্ছে আপনি ছাত্র জীবনে তো লেফট পলিটিক্স করছেন, সো অবভিয়াসলি রাষ্ট্রীয়করণ হলে বা সোশ্যালিজম হলে তো আমি রাষ্ট্রীয়করণ সম্বন্ধে আমার ভালো ধারণা আছে। আমি তো শোনো, এই যে সোভিয়েত ইউনিয়নে যে রাষ্ট্রীয়করণটা হয়েছে কেমন, হ্যাঁ, সেটা তো বিকজ দে হ্যাড কাডার্স, তারা কমিউনিস্ট কাডার ছিল তাদের, যারা নাকি অ্যাটলিস্ট থিওরিটিক্যালি তারা তাদের জীবন বিলিয়ে দেবে, কিন্তু রাষ্ট্রের কোনো জিনিসপত্র তারা আত্মসাৎ করবে না, বুঝছো? এই ধরনের একটা অ্যাটিটিউড ছিল যে আমার জীবনটা বিলিয়ে দেব, কিন্তু আই উইল নট। এবং এই জিনিসটা তো সোভিয়েত ইউনিয়নে হয় নাই, যেই আইডিয়াল কথা চিন্তা করা হচ্ছে। এখন আমাদের এখানে কিভাবে হবে? এখানে তোমার যে রাষ্ট্রীয়করণ, যে অ্যাডমিনিস্ট্রেটর হবে সে হবে আওয়ামী লীগের গুন্ডা, ক্রিমিনাল, বদমাইশ। এবং আমি ওই ইন্ডাস্ট্রি সেক্রেটারি পরে যেটা হলো, এই যে পুলিশ অফিসার পরে একজন আসাদুজ্জামান মানে ইন্ডাস্ট্রি সেক্রেটারি হয়েছিল, আমি ওনার রুমে গেছিলাম। আমি গিয়ে দেখি যে আমি বসে রয়েছি, আর এইসব লোক যারা অ্যাডমিনিস্ট্রেটর হতে চায় তারা তদবির করতেছে আর কি। একজনে বলতেছে এমন একটা দিবেন যাতে করে 14 গোষ্ঠী চলতে পারি আমরা। তো অর্থাৎ আমাকে এমন একটা জিনিস দিবেন যেটা অ্যাডমিনিস্ট্রেটর হলে 14 গোষ্ঠী আমরা চলতে পারি। ওনাকে শোনায় বলতেছেন, এবং সবই আওয়ামী লীগের কাডার, বদমাইশ, রাস্কেল। এখন আমার কথা হচ্ছে, আমি তো এখন রহমান সোমান তো একেবারে এটা তো কিছু বড় লোকের পোলা, তারপরে তোমার অক্সফোর্ডে গিয়া গ্রাজুয়েশন করছে ইকোনমিক্সে, তারপর চলে আসছে এমএ না করে চলে আসছে, মাস্টার হয়ে গেছে ইউনিভার্সিটি। তো আচ্ছা, এটা একটু জিজ্ঞেস করে নি স্যার, উনি কি স্টুডেন্ট লাইফে বা আপনার নোন অ্যাবাউট হিম যে উনি কি কখনো কমিউনিস্ট ছিলেন? বা না, উনি ছিলেন কিরকম লোক আমি বলি। উনি হলো যে এরকম যে মানে আর্মচেয়ার সোশ্যালিস্ট আর কি, কমিউনিস্ট না, আর্মচেয়ার সোশ্যালিস্ট যদি বলতে হয় তাকে, কোনো ভাষায় যদি তাকে অভিহিত করতে হয়। কারণ এছাড়া তো উনি জানেন না কিছু। উনি তো ভালো করে উনি বাংলায় কথা বলতে পারেন না তখন। এখন তো বাংলায় কথা বলতে পারেন, এখন তো বাঙালি বউ বিয়ে করছে। প্রথম স্ত্রী ছিল মানে একটু উর্দু স্পিকিং মহিলা ছিল, সে নিজে উর্দু স্পিকিং, সে তো নোয়াপাড়ির পোলা। তো এখন সে তো ভালো করে বাংলায় বলতে পারতো না, এবং অক্সফোর্ড কেমব্রিজ থেকে লেখাপড়া করে আসছে, ঢাকা ইউনিভার্সিটি টিচার হয়েছে, বাস। মানে তাদের ভালো প্রপার্টি টপার্টি ছিল, তাদের তো ওই যে কি বলে ট্যানারি ছিল তাদের। এখন এদের তো থেকে কি আশা করা যায় বলো? এটা তাত্ত্বিকভাবে আমার মাথায় তত্ত্ব ঘুরতেছিল, কিন্তু বাস্তবতার কোনো সম্পর্ক ছিল না। এবং উইদাউট নোয়িং দ্য রিয়ালিটি, বাংলাদেশের যে বাস্তব অবস্থাটা কি, কারা বাংলাদেশ, এই যে আওয়ামী লীগের কাডার, তারা কারা, বাংলাদেশের এই যে নেতা পাতি নেতা কারা, এটা তো জানতো না, বা জানলেও সে বোধহয় এটাকে পাত্তাও দেয় না। সে একটা অর্ডার ইস্যু করে দেবে, সবাই ক্যারি আউট করবে সে অর্ডার। এবং তারপরে তো এই যে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট সার্ভিস তৈরি করা হলো, সে কারা? সেও ছাত্রলীগের মানে জঘন্য কাডার, যারা ওই বললাম মেট্রিকে থার্ড, আইএতে থার্ড, বিএতে থার্ড, এমএতে থার্ড, মানে লুটেরা, বদমাশ। এগুলা হয়েছে আইএমএস কাডার, পরে এগুলা সিভিল সার্ভিস নিয়ে আসা হয়েছে। এবং
তো এবং তার 6-7 হাজার লোক, আমি তো আগেই বলছি তোমার তাদের কথা। তো সেই লোক তারা চালাইছে তোমার ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট সার্ভিস, ও যখন নাকি ন্যাশনালাইজ ছিল। তো ওরা তো লুটপাট করছে, আর কিছু করে না। তো এখন এইভাবে করতে করতে যখন নাকি পুরা জিনিসটা ধ্বংস হয়ে গেল গিয়া, কেমন বাই দ্য টাইম 75 আসলো, তখন এই যে কি বলে শেখ মুজিবুর রহমানের মানে পতন হয়ে গেল এবং জিয়াউর রহমানরা আসলো। শুনি করলেন কি যে আপনি ওই সেকেন্ড ইয়েটাতে যাওয়ার আগে আপনাদের একটু জিজ্ঞেস করি আপনাকে। আমি কয়েকদিন আগে একটা ইয়ে শুনতেছিলাম, আপনার প্রফেসর নুরুল ইসলাম। হ্যাঁ, নুরুল ইসলাম, হ্যাঁ, উনি ভাইস চেয়ারম্যান ছিলেন। উনি এক আলোচনা বলতেছিলেন যে দুইটা বিষয়, একটা হলো উনি বলতেছেন যে শেখ মুজিব ওই সোশ্যালিস্ট অর্থে বা কমিউনিস্ট লেফট অর্থে কমিউনিস্ট কখনোই ছিলেন না। হি ওয়াজ কাইন্ড অফ, আপনার উনি ওনার ভাষায় আর কি, যে হি ওয়াজ কাইন্ড অফ আপনার কি বলে একটা ইগালিটেরিয়ান মানে আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা থেকে সোশ্যালিজম করতে চাইছেন একটা বিষয়। এবং উনি বলছেন যে এটা আওয়ামী লীগের ম্যানিফেস্টোতেই ছিল, 54 সালে ম্যানিফেস্টো এবং 6 দফা 8 দফা এগুলো থেকেই রিডিউস করা যাচ্ছিল। ওইটা মানে সোশ্যালিজম ইজম আকারে উনি মোটিভেটেড হয়ে কমিউনিস্ট হয়ে গেছিলেন উনি, বিষয়টা কিন্তু তা না। এটা একটা বিষয়, কোন কালে ছিল না, এটা তো জানা কথা, এটার মধ্যে নতুন কি আছে। কিন্তু আমার কথা হলো যে এই যে কি বলে নুরুল ইসলাম এন্ড গং, তারা যে এই যে সমাজতন্ত্রের একটা রূপরেখা তৈরি করলেন, এটা ওনারা বুঝেন নাই যে এটা ইমপ্লিমেন্ট করা যাবে না বাংলাদেশে। তো এটা যে না বুঝার কারণটা হলো যে বিকজ দে আর অলসো ইলিটারেট, তারা সত্যিকার অর্থে ইলিটারেট। ডক্টরেট পাইলে তো কিছু আটা যায় না। ইউ আর এ ডক্টরেট, সো হোয়াট, তুমি অশিক্ষিত হয়ে গেছো। নুরুল ইসলাম সে হ্যাঁ একটা ডক্টরেট পাইছে, ভালো ইকোনমিক্সে ভালো ছাত্র ছিল, তো কি হয়েছে তাতে? কিন্তু তাতেই তো কিন্তু ইউ ডোন্ট বিকাম মানে ভেরি লার্নেড। তুমি বলো নুরুল ইসলাম সাহেবরা কি করছে, কি হোয়াট ইজ দ্যার মানে ফাইনাল কন্ট্রিবিউশন, কি দিয়ে গেছেন বাংলাদেশে, কি দিয়ে গেছেন, কোন অর্থনীতির বই উনি দিয়ে গেছেন যেটা ফলো করে আমরা বিরাট বিদ্যান হয়ে যাবো? বলো তুমি বলতে পারবা? or what about আনিসুর রহমান, what about কি বলে এই যে রহমান সোবান, এরা তো কিছুই করে নাই, নাথিং, দে হ্যাভ প্রডিউস নাথিং। টু ইকোনমিক থিওরি তো এটা তো বিশেষ করে আর্টিকেল ছিল, দে আর নট, হ্যাঁ তারা এটা বলছে যে হ্যাঁ ঠিকই আছে ওয়েস্ট পাকিস্তান আমাদেরকে, এটা তো খুব বলা সোজা, বিকজ ইউ আর সো ক্লিয়ার। এটা টু ইকোনমিক থিসিস ওরা করছে, আই এগ্রি, আমি এটা তাদের মানে বলবো যে হ্যাঁ তারা করছে, কিন্তু এটা তো আমরাও করছি, আমরা তো সবাই এটা বিশ্বাস করতাম। আমরা যদিও we are not at that time, we are not trained economists, but we also knew what is happening, এটার মধ্যে কি আছে। তো কিন্তু তুমি যদি বলতে পারো যে এই যে তথাকথিত ব্রিলিয়ান্ট ইকোনমিস্ট অফ দি প্ল্যানিং কমিশন, তারা কি দিয়ে গেছে আমাদেরকে ইন টার্মস অফ দেয়ার মানে নলেজ, নিউ নলেজ ইন দ্য ফিল্ড অফ ইকোনমিক্স in the concrete conditions of Bangladesh, I will say they have done nothing. Zero দিয়ে গেছে আমাদেরকে। একটা কন্ট্রিবিউশন তো স্যার এই যে ন্যাশনালাইজেশন, এখন এটার ইফেক্ট আপনি বলতেছিলেন আর কি, যে এতে কি হলো মানে 6000 এর আগের আলোচনাতে আপনি বলছিলেন যে 6000 ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট ক্যাডার নামে 6000 লোক রিক্রুট করা হলো। বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন, ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট সার্ভিস সব মিলিয়ে 6000 হয়েছিল। তো যাই হোক, এদেরকে দায়িত্ব দিছে এইসব করার জন্য, পরিচালনা করার জন্য। এক্স্যাক্টলি। তারপরে কি হলো, এগুলো তো একদম লুটপাট হইলো, মানে তোমার এই পার্ট বাই পার্ট বিক্রি করে দিল, মেশিনারি বিক্রি করে দিল, গাড়ি বিক্রি করে দিল, জমি বিক্রি করে দিল, যা আছে পার্টসে বিক্রি করে দিছে, ফিনিশড প্রোডাক্ট বিক্রি করে দিছে। যত লুটপাট সম্ভব তা করেছে আওয়ামী লীগের কাডাররা মিলে, অ্যান্ড অলসো ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট সার্ভিস মিলে। এবং এর মধ্যে কি হতো যে আমাদের ওই যে রহমান সোবান
আর তার বন্ধু ওই যে কি নাম মোজাফফর আহমদ একটা বই লিখলো এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন উপরে, এবং একটা ধরো মানে 50 পাতার বই, বাট 300 না 400 পাতার অ্যাপেন্ডিক্স, বুঝছো? মানে 50 or 60 পেজেস বুক, আর ধরো 400 পাতার অ্যাপেন্ডিক্স। এই আমি একটা বলতেছি আর কি। তো এখন সেই একটা বই বের করলো কি এই ডাটা হলো যেগুলো নাকি ওই ন্যাশনাল ইন্ডাস্ট্রিজ ডিপার্টমেন্টের দিকে যে সমস্ত ডাটা তাদের সাপ্লাই করা হয়েছে, সেটা হলো তাদের উৎস অফ সোর্স। এগুলো হলো যারা লুট করছে তারা যে ডাটা দিচ্ছে সেটার মধ্যে বেস করে তারা এই সমস্ত বই লিখছে। এখন তুমি বলো এই বইয়ের তুমি নাম শুনছো? হ্যাভ ইউ হার্ড দ্য নেম অফ দিস বুক? মানে এটা মানে ডাস্টবিনও নাই, নট ইভেন দ্য ডাস্টবিন ইউ উইল ফাইন্ড দিস বুক। তো এখন সেই পুরা যখন 75-এর পরে যখন নাকি এই জিয়াউর রহমান ক্ষমতা আসলো, সে বললো যে আমি বিরাষ্ট্রীয়করণ করবো, ডিন্যাশনালাইজ করবো, এবং ডিন্যাশনাল নামেও আরেকটা লুটপাট হলো। তখনও কি এই সিমিলার সেম বা অন্য পিপল দ্বারা প্ল্যানিং কমিশনের পরামর্শ এটা করা হচ্ছিল? প্ল্যানিং কমিশন করা হয়নি, কিন্তু এটা হয়েছে যারা নাকি নতুন ক্ষমতা যারা আসছে তারা দে ডিসাইডেড দ্যাট দে উইল ডু দিস নতুন পলিসি। এখন I don't know from where they got it, but maybe they got it from the West. Maybe I don't know where they got it from. তো সোজা কথা এটার মধ্যে বলল যে তুমি অলরেডি লুটপাট হয়ে গেছে অনেকখানি, সামান্য বাকি আছে আর কি, রয়ে গেছে। তো এখন তুমি এটাকে হাইয়েস্ট বিডার কাছে দিয়ে দিবা, কোনো সন্দেহ নাই, বাট তুমি যখন নাকি একটা ইনস্টলমেন্ট দিয়া তুমি পজিশন লয়ে নিতে পারবা, আর পরে দিয়ে তুমি আর কোনো ইনস্টলমেন্ট দিবা না, বুঝছো? তুমি করবা কি, তুমি যা আছে জমি জামা মেশিনারি যা বাকি রয়েছে আর কি, সেগুলো তুমি বিক্রি করে দেবে। বিক্রি করে তুমি আস্তে 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 এটাকে একদম শূন্যের তলায় নিয়ে যাবে, নিয়ে তুমি দেউলিয়া করে দেবে। এবং তুমি করবা কি যে তুমি এই যে আর ইনস্টলমেন্ট দিবা না, সেকেন্ড আর থার্ড ইনস্টলমেন্ট তুমি দিবা না, কারণ তুমি যেই পরিমাণ টাকা তুমি ওই ফার্স্ট ইনস্টলমেন্ট তুমি যে টাকাটা দিছিলা সেটা উঠে গেছে, ওটা আরো বেশি হয়ে গেছে তোমার, এবং তুমি এটা পাচার করে দিলা, এইখানে সেইখানে পাচার করে দিলা। তো এই হলো বিরাষ্ট্রীকরণ। এবং বিরাষ্ট্রীকরণের পরে তো পরে দিয়া আবার নতুন করে ইন্ডাস্ট্রি হইলো, সেটা হলো যে ওই যে তোমার যখন তোমার আবার 80 দশকে তোমার ওই যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি হলো, সেটা তো পরের কথা, বিকজ দ্যাট ওয়াজ বিকজ অফ ডিমান্ড ফ্রম আউটসাইড। ওটার কথা পরের কথা, এটা দিয়া আমি আলাদা কথা বলতে হবে। এখন এই যে আপনার প্রথম দফায় রাষ্ট্রীয়করণ, দ্বিতীয় দফায় বিরাষ্ট্রীকরণ, দুইটা জায়গায় তো একটা লুটপাটের তাণ্ডব হলো, কোনো সন্দেহ। এই আপনার কাছে কি মনে হয় দিস ইজ হাউ আওয়ার মানে এলিট অ্যাট লিস্ট মানে যারা বড়লোক শ্রেণী কি এইভাবেই তৈরি হয়েছে বাংলাদেশে? আমি তোমাকে বলি বড়লোক শ্রেণী কিভাবে হয়েছে বলি, শুনো। এক নম্বর হলো মানে 47 থেকে শুরু করো, কেমন 47 থেকে শুরু, তোমার একটা লোকও ছিল না বাঙালি মুসলমান কোনো একটা লোক ছিল না যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা একটা এরকম কিছু কোনো লোক ছিল না তোমার, বা কমার্শিয়াল ধরো বিজনেসম্যান, নাম করা বিজনেসম্যান ছিল না। তখন একটা হলো যে হিন্দুরা সব চলে যাচ্ছে, দে আর গোয়িং অ্যাওয়ে। তারা তাদের জমিদার ছিল, তারা ধরো মানে মানে কি বলে মার্চেন্ট ছিল, তাদের মানে অনেক ব্যবসা বাণিজ্য ছিল, এগুলা রাইখাল আর চলে গেছে। তো এখন এগুলা অনেকে দখল করছে কারা, যারা মুসলমান ছিল তারা দখল করছে, ঠিক আছে। তো ধরো যারা যে লেয়ার বিলো দি জমিদার বা মানে যোদ্ধা, কেমন, হ্যাঁ, তারপরে তারা ইয়ে করলো, যাদের একটু
ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, যারা মুসলিম লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল, they started occupying those things. ওকে, এইভাবে একটা মানে তোমার উত্তরণ হইতেছে। আচ্ছা, সেকেন্ড হলো তোমার অর্থাৎ বড় ব্যবসায়ী ছোট ব্যবসায়ী বড় ব্যবসায়ী হয়ে গেল গিয়া, ছোট মানে জমির মালিক বড় মালিক হয়ে গেল গিয়া, এটসেট্রা এটসেট্রা, মানে তুমি ছোট অফিসার বড় অফিসার হয়ে গেল গিয়া, এই সমস্ত ভাবে অর্থাৎ ফিলিং ইন দ্য ব্ল্যাঙ্কস। কেমন? আচ্ছা, গেল। তারপর যখন নাকি 58-এ যখন মার্শাল হইলো, তখন ওরা বলছিল যে ঠিক আছে, আমরা তো কিছু মানে জুনিয়র পার্টনার হিসাবে মাত্র কন্ট্রাক্টস এন্ড কন্ট্রাক্টস, এটা হামজা আলাবি বলতে এক ভদ্রলোক এটা লিখছে এর উপরে, যে কিভাবে কিভাবে এই বাঙালি মুসলমানদের মধ্যে দিয়া কেমন মধ্যে থেকে একটা শ্রেণীকে মানে ক্ষমতায়ন করা হইল, কেমন? তারা পলিটিক্যালি ক্লোজ টু দি ওয়েস্ট পাকিস্তানি, বুঝছো? তো এইভাবে একটা ক্লাস হইলো। তারপরে হলো কি যে 71-এ তোমার যখন নাকি ওই যে চলে গেল গিয়া মানে বিহারিরা পাকিস্তানিরা চলে গেল গিয়া, তখন তাদের জমি জমা লুটপাট করলো, সেটা করছে আওয়ামী লীগ। তারপরে তোমার আর এই পরে তো আরো বিভিন্ন পলিসির মাধ্যমে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, বিরাষ্ট্রীয়করণ, এর মধ্যে হইলো এইভাবে এইভাবে, অর্থাৎ বেশিরভাগ হইলো কি যে ফিলিং ইন দ্য ব্ল্যাঙ্ক, তুমি জায়গা খালি আছে, তুমি সেই জায়গা দখল করছো, বাট ইউ মে নট বি এট অল মানে ইনকম্পিটেন্ট, তুমি একদম থরলি ইনকম্পিটেন্ট, বাট ইউ হ্যাভ বিকাম দি টপ। তুমি পয়সালা হয়ে গেছে ওভারনাইট। হয়তো তুমি এমন হইতে পারে যে তুমি ধরো একটা মানে হাই স্কুলের একটা টিচার ছিল, আমি তোমাকে ওই বড় এক্সাম্পল দিচ্ছি না, আমি এই কথা বলি, তুমি ছিলে একটা স্মল টিচার, সব টিচাররা চলে গেছে। আমি তোমার বলতে পারি যে ধর তুমি যদি চাঁদপুরের ইতিহাস পড়ো, এই যে চাঁদপুরের যদি নোট টু দ্য সাকসেস পড়ো, দেখবা যে চাঁদপুরে সমস্ত হিন্দু টিচাররা সব চলে যাচ্ছে। তুমি হঠাৎ করে তুমি বাঙালি মুসলমান টিচার, ইউ আর বোগাস, তুমি কিছুই না, তোমার কোনো এক্সপিরিয়েন্স নেই, তুমি হয়ে গেছো হেডমাস্টার। বুঝছো? তুমি এইভাবে তোমার উত্তরণটা হয়েছে। এবং দিস সেম থিং হ্যাপেন্ড ইন কেস অফ ইন্ডাস্ট্রিজ, তারপরে কমার্স, এই ব্যাপারে একই ব্যাপার হয়েছে। অর্থাৎ ইউ হ্যাভ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, জায়গা খালি জায়গা তুমি ফিল করছো সমস্ত জায়গা, সমস্ত বিষয়। এইভাবে এই বাঙালি মুসলমানের উত্তরণ এইভাবে হয়েছে। আমি এটা যদি তোমার যদি ইফ ইউ ডোন্ট কিপ ইট ইন ইউর হেড, ইউ উইল আন্ডারস্ট্যান্ড নাথিং অফ বাংলাদেশ। আর একটা প্রশ্ন করি আপনার এখানে, যে আপনি যদি হয়তো এটা আলাদা আলাপ করবো আমরা, জাস্ট একটু বলে রাখেন আর কি, আপনার বাংলাদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রির ওয়ান অফ দা ফাউন্ডার বা ওয়ান অফ দা পাইনিয়ারিং পার্সন বলা হয় একজন সিভিল সার্ভেন্ট, নুরুল কাদের খান। আমি চিন্তা মনে করি চিনতেন তো আপনি ওনাকে, মুক্তিযোদ্ধাও ছিলেন। সো মানে হোয়াট ওয়াজ হিজ রোল অ্যাকচুয়ালি, মানে কিভাবে সে এন্টারপ্রেনার হয়ে গেল? হি ওয়াজ এ ভেরি 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 ডিফিকাল্ট পারসন। কেমন? হি হ্যাড গুড কোয়ালিটিস, হি হ্যাড অলসো ব্যাড কোয়ালিটিস। বুঝছো? আমি তোমার বলি সে কেমন লোক ছিল। ভেরি হ্যান্ডসাম, হি ওয়াজ 61 ব্যাচের সিএসপি। উনি মধ্যে যে প্রথম জীবনে উনি এয়ারফোর্সে জয়েন করছেন, পরে এয়ারফোর্স ছাড়িয়ে দিয়ে লেখাপড়াও শিখলেন। হি ওয়াজ ভেরি স্মার্ট, সিভিল সার্ভিস চলে আসছে। এবং যখন উনি মুক্তিযুদ্ধ করেন তখন হলো 71, তখন তো উনি এই যে পাবনার ডিসি ছিলেন, ডিসি ও পাবনা। এবং জনশ্রুতি আছে যে উনি প্রায় 40 লক্ষ টাকা ওই যে ওনার ভোট থেকে এটা নিয়ে চলে আসছেন, এবং এই টাকা উনি কোনো সময় আর বাংলাদেশ গভর্নমেন্টকে দেন নাই। আচ্ছা, এবং আইসা উনি হয়ে গেলেন এস্টাবলিশমেন্ট সেক্রেটারি ইন দি মুজিবনগর গভর্নমেন্ট। তো উনি খুব কালারফুল পার্সন ছিলেন, আমি আর বিশেষ কিছু বলতে চাই না। এবং তারপরে বাংলাদেশ স্বাধীন হয়ে গেল গিয়ে, উনি এস্টাবলিশ সেক্রেটারি হয়ে গেলেন।
এবং সেখানে অনেক উল্টাপাল্টা অনেক কিছু করেছেন, যে সম্বন্ধে আমি আর বিশেষ কিছু তবে আমি জানি যে একটা বাড়ি উনি দখল করেছিলেন, which was not his property in গুলশান এরিয়া। তো এই সমস্ত করেছেন কেমন। তাহলে তো দেখা যাচ্ছে আপনাদের সিভিল সার্ভেন্টরা স্বাধীনতার পরপরই বলা যায় যে অন্য দেশে কোনো অংশে কম ছিল না, মোটামুটি তারাও তো এটা আমি তোমাকে কবে বলছি যে তারা ভালো ছিল। তো এখন দুই একজন তো ভালো থাকবেই, মানে একটা দেশের মধ্যে তো দুই চারজন তো ভালো থাকবেই। মানে আপনি বলতেছেন যে ইউজুয়ালি আমরা বলি যে দুই চারজন তো খারাপ থাকবেই, কিন্তু উল্টাটা আপনি বলতেছেন যে দুই চারজন ভালো থাকবে, বাকি সব হচ্ছে যা করা করবে। কারণ যেখানে আইডিওলজি নাই, আদর্শ নাই কেমন, হ্যাঁ, তো এটি তো হবে। কারণ তুমি শোনো, এমন একটা সময় যখন তুমি যা চাও তাই তুমি পাইতেছো, তুমি লুট করতে পারতেছো। তো তারা কি অতি মানব? এখন আপনি তো ইকোনমিস্ট হিসেবে আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন যে এই যে ক্যাপিটালিস্ট ফরমেশন, এটা বলে প্রিমিটিভ, মানে প্রিমিটিভ অ্যাকুমুলেশন। প্রিমিটিভ অ্যাকুমুলেশন এটা বলেছে মার্কস বলেছে তো এটা কথা। এখন এই প্রিমিটিভ অ্যাকুমুলেশন অ্যাকুমুলেশন ছাড়া কি একটা ক্যাপিটালিস্ট ক্লাস হইতে পারতো নাকি? না, আমার মনে হয় সম্ভব না। প্রিমিটিভ অ্যাকুমুলেশন ছাড়া এই তোমার কোন সময় তোমার ক্যাপিটালিস্ট অ্যাকুমুলেশন হয় না, এবং সেটাই চলতেছে এখনো। গত 50 বছর ধরে এটাই চলতেছে। এইটা যে মানে তোমার it will be invested in Bangladesh and it will produce a result, সেটা হইতে আরো 50 বছর লাগবে। এখন বাংলাদেশের যে 80s এর যে ইমার্জেন্ট হলো একটা নতুন ইন্ডাস্ট্রি, গার্মেন্টস, আপনি তাহলে এটার কি এটা একটা ইয়া না যে বাংলাদেশ ইনভেস্টররা ইনভেস্ট করা শুরু করলো, এই ক্লাসটাই তো নাকি? তুমি বলো, তুমি এই ইন্ডাস্ট্রি যদি তুমি ভালো করে খেয়াল করো কেমন, হ্যাঁ, এটার মানে the other aspect is that it is demanded by the European, North American people. হ্যাঁ, এটা আমি এগ্রি আপনার সাথে। এখন তুমি বলো তো, সুতরাং ওদের যে হাউস গুলো আছে না, যেগুলো বিক্রি করে, ওদের যে বিগ লার্জ হাউসেস, রিটেইলার আর কি, রিটেইলার কেমন, হ্যাঁ, তারা তো তার প্রেশার দিতেছে, তোমাকে আমাকে এই জিনিস দিতে হবে, এই প্লেটে অমুক তারিখে এটা দিতে হবে, এমন দিলে তোমাকে এই দেওয়া হবে। ওকে, এগুলো সব ঠিক করা থাকে। তুমি যদি না ডেলিভার করো তাহলে তোমাকে এটা দেওয়া হবে না। সো দেয়ার ইজ এ ট্রেমেন্ডাস প্রেশার অন ইউ। ইউ কান্ট ডু হোয়াট এভার ইউ লাইক। কিন্তু এখন সেটা হচ্ছে কি, তারা ধরো তোমাকে বলা হলো যে তুমি এই 10 পেন্স করে তুমি ইয়ে দিবা, কি বলে, ইউ উইল পে দেম দেয়ার স্যালারিজ। আমি কথা বলছি আর কি, কিন্তু তুমি এটা 10 পেন্স না দিয়া 7 পেন্স দিয়ে দিলা, অনলি 7 পেন্স। এইভাবে লুট করা ছাড়া আর তোমার বিশেষ কিছু করার নাই। কারণ ওরাও তো they will also have to sell it at a cost। যদি তুমি একটা ভালো দামে না বিক্রি করতে পারো তাহলে তো তোমার তো লাভ হবে না। জি। তো এখন যেহেতু ওদের পার্চেসিং পাওয়ার আছে, ওরা ঠিক করে ফেলছে যে আমরা এই সমস্ত এই লেবার প্রোডাক্ট, যেখানে লেবার ইন্টেন্সিভ জিনিসপত্র, এগুলো আমরা তৈরি করব না। ডিভিশন অফ লেবার করে ফেলছে, আমরা করব হাই কি বলে টেকনোলজি, এগুলো আমরা করব। এটি তারা করতেছে। এটা আমি বুঝলাম। আমার প্রশ্নটা ছিল স্যার, এই যে প্রিমিটিভ অ্যাকুমুলেশন যারা করলো, তারা তো দেশেই, বাংলাদেশে যে পরবর্তীতে শিল্প বলতে প্রাইভেট এন্টারপ্রাইজ যেগুলো ডেভেলপ করলো, এটার জন্য যে ইনভেস্টমেন্ট, এগুলো এই লোকগুলোর ওই অ্যাকুমুলেটেড মানি। এখন যেটা আমরা দেখছি বাংলাদেশে গত 10 বছরে যে টাকা কিন্তু দেশের বাইরে পাচার হচ্ছে। আপনাদের সময়, ওই সময় কি এটা ছিল, বা 70s বা 80s? যখন শুরু তখন থেকে এটা মানে লুটপাট হইতেছে।
সব টাকা লয়ে যাচ্ছে গিয়ে। বিকজ ইউ সি তোমার তো ডিমান্ড আছে ওইখানে, তোমার ছেলে মেয়ে লেখাপড়া করে না এখানে, তোমার একটা বাড়ি করতে হবে না এখানে, তুমি মজা করবা মানে ইয়েতে গিয়া প্যারিসে গিয়া, তোমার একটা বাড়ি লাগবে না, তো তুমি কোথা থেকে সেই টাকা পাইবা? ওইখানে তোমার ওভার ইনভেস্টিং আন্ডার ইনভেস্টিং করে তুমি সব টাকা রেখে দেবো ওইখানে, বাংলাদেশ রেখে দেবা, কি বলে বিদেশে রেখে দেবা, তো সেই জন্য তো তুমি করতেছো। তো সুতরাং you see plunder is going on and on and on and on and on. একটা জিনিস আপনি দেখেন, ওয়েস্টার্ন কান্ট্রি কিন্তু এটাকে কিন্তু কখনোই বাধা দেয় না, দে ইভেন ওয়েলকামিং। আচ্ছা তুমি তুমি কি পাইছো? তুমি ওয়েস্টার্ন কে তারা একেবারে সাধু পুরুষ, সাধু পুরুষ তারা। এইটা হলো তোমাদের বাঙালি মুসলমানের একটা স্টুপিড চিন্তা, তোমাদের স্টুপিড চিন্তা। Why do you expect that other people will be sadhu purush? কেন আপনার সাধু পুরুষ? It's only your stupidity which is reflected. কেউ সাধু পুরুষ না। I have come here in the মানে expectation of making profit, maximizing profit. But I have to keep it within the discipline. সেই জন্য এটা ডেভেলপ করছে। আমি যদি কোনো ডিসিপ্লিন না রাখতাম তাহলে এটা হইতো না, কারণ তোমার এটা মানে দাম বাড়ে গেছে। এবং তোমাকে যেমন ধরো এককালে চায়না ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট ইন আরএমজি, এখন বাংলাদেশ ইজ ভেরি ইম্পর্টেন্ট আরএমজি। কালকে বাদে পরশু এটা বাংলাদেশ না হইয়া ভিয়েতনাম, লাওস, কোন একটা কান্ট্রি হয়ে যেতে পারে। ভিয়েতনাম, লাওস কিংবা ভিয়েতনাম কে হইতে পারে আমি তো জানি না। বাট হোয়াট আই এম সেইং দ্যাট এটা যে থাকবে বাংলাদেশের কাছে চিরকাল, এটা তো ঠিক না। এবং যদি আজকে এমন হইতো যে ধরো আমি একটা যদি ইন্ডাস্ট্রি ঢুকতাম, ধরো আমার কাছে 10টা এই যে কি বলে আরএমজি আছে, রেডিমেড আর গার্মেন্টস আছে, আমি হয়তো ভাবলাম যে ঠিক আছে 10 বছর এটা চালাবো, 10 বছর চালায়া যে আমি প্রফিটটা করবো, আমি প্রফিট করলে আমি বাইরে রাখবো না, আমার ছেলে মেয়ের জন্য আমি বিদেশ রাখবো, যা করবো এখানেই করবো, বাড়ি করবো, ঘর করবো এখানেই করবো, এইখানে একটা হাসপাতাল দেবো দরকার হলে। আই উইল নট সেন্ড মাই চিলড্রেন অর মাই ওয়াইফ টু মানে কি বলে সিঙ্গাপুর ফর ট্রিটমেন্ট। যদি এই ধরনের যদি মেন্টালিটি থাকতো আমার, তাহলে অন্য কথা হইতো। তাহলে আমি যে প্রফিটটা হইতো আমি এখানে একটা হোটেল দিতাম, একটা কি বলে একটা হাসপাতাল দিতাম, একটা ভালো স্কুল দিতাম, যেখানে আমি মানে বড় লোকের ছেলেরাই পড়বে, কোনো সন্দেহ নেই বড় লোকের ছেলেরা পড়বে, কিন্তু সেখানে হয়তো আমার ছেলেও পড়বে এখানে। বাট আই উইল একটা হাই কোয়ালিটির স্কুল দিয়ে দিতাম, একটা হাই কোয়ালিটির একটা কলেজ দিয়ে দিতাম, একটা হাই কোয়ালিটির হাসপাতাল দিতাম। কিন্তু এইটা তো কোনো ওরা তো আমি তো মানে দিস রিচ পিপল অফ বাংলাদেশ এরা এত বদমাইশ, এত রাস্কেল, তারা এটা চিন্তা করে না। তারা মনে করে যে আমি কেন এখানে রাখবো, ওরে বাবা কালকে বাদে হয়তো মানে বিরাট একটা বিপ্লব হবে, আন্দোলন হবে, আমার এখানে ভেঙে পড়বে, সব ভেঙে ইয়ে করবে, আমি বরং যা পারি লয়ে যাই ইয়েতে ওয়েস্টে। ফর্ম অফ কলোনি আর কি, কলোনিয়াল কলোনি করতেছে কারা? করতেছে তো মানে আমেরিকানরা করতেছে না, ব্রিটিশরা করতেছে না, করতেছে আমাদের লোকই করতেছে। তার আরেকটা বিষয় যদি একটু বলে আপনার আজকে আলোচনাটা তো গুছাই নিব, সেটা হচ্ছে ওই সময় আরেকটা মেজর ইনসিডেন্ট হলো স্যার ফেমিন। তো 74 ফেমিন হলো। এখন এই বিষয়টাকে, ওই বিষয়ে তো আপনি তখন কোথায়? আপনি কি বাংলাদেশে না তখন ইউকে চলে আসছেন? আমি তখন তোমার এই যে ইয়েতে ছিলাম, বিলাতে ছিলাম, আমি এমএ ডিগ্রি করতেছি। আই হ্যাভ ফিনিশ মাই এমএ লন্ডন ইউনিভার্সিটিতে সোয়াসে। এবং ফ্যামিলি যেটা হলো যে জন পিলজার রিপোর্ট বাইরে, জন পিলজার রিপোর্ট, এটা বিবিসিতে আবার 45 মিনিটস একটা রিপোর্ট, কেমন? হ্যাঁ, জন পিলজার বলতে খুব নাম করা একজন বামপন্থী সাংবাদিক, উনি এটা করলেন আর কি রিপোর্ট। তো এটার মধ্যে দেখাইলো যে ঢাকা ক্লাবে বিয়ে হচ্ছে, বিরাট বিরাট হচ্ছে এখানে নানা ধরনের, আর আশেপাশের লোকজন বমি খাইতেছে, ওই ডাস্টবিন থেকে
কুড়াইয়া বমি খেতেছে, এবং এটা সত্য কথা। এবং বিশেষ করে জামালপুর এবং মানে মানে রংপুরের লোকজন মোস্ট এফেক্টেড, প্রায় 1.5 লক্ষ থেকে 2 লক্ষ লোক মারা গেছে ওই ফ্যামিলি। এবং বেশিরভাগ লোকই ঢাকায় চলে আসছে, ঢাকায় এই মা ফ্যান দাও, খাইতে দাও, এই করছে, বা কিছুই করে না, কেবল কেবল মানে এই ধুকে ধুকে মরছে আর কি। এইটা তো আমি আমি তো ছিলাম না দেশে, কিন্তু যারা দেখছে তারা বলেছে যে দিস ইজ হোয়াট হ্যাপেন। 1.5 থেকে 2 লক্ষ লোক মারা গেছে। এবং ইট হ্যাপেন বিকজ অফ দি স্মাগলিং। যে রিলিফে যে সমস্ত গুডস আমরা পাইছি, ইনক্লুডিং ফুড, এগুলা দে আর বিং স্মাগলড থ্রু ইন্ডিয়া by the Marwadis with the help of Awami League cadres, criminals. এই হলো মূল কারণ যে কেন তোমার জিনিসপত্রের দাম এর বাড়ে গেল, বিশেষ করে ফুড প্রাইসেস এত বাড়ে গেল কেন, এবং কোনো সুরাহা হইল না কেন? তারা সমস্ত কথা বললো যে না এসব ভালো, কিন্তু তখন একটা জিনিস ভালো ছিল যে প্রায় বোধহয় 100-150 ইন্টেলেকচুয়ালস একটা স্টেটমেন্ট দিছিল যে আমি যে কথা বলতেছি আর তার পক্ষে কথা বলেছি। এবং কিছু দালাল ভাড়াটে অনেকে বলে কি জানো, অনেকে এটা বলছে যে এই ফ্যামিন হচ্ছে তো ওই যে কি বলে 71 সালে বিষ নাকি মিশে গেছে পাকিস্তানিরা, ওই যে আমাদের খেতে বিষ মিশে গেছে, সেই জন্য আমাদের প্রোডাকশন কম হয়েছে, সেই জন্য নাকি এটা হয়েছে। 71-এর 20 74-এ কিভাবে সেটাই তো বলছি, আমি তো সেটাই তোমাকে জিজ্ঞেস করছি, এটা কিভাবে সম্ভব? এই ধরনের মানে বানোয়াট মিথ্যা কথা বলা হয়েছে, জঘন্য মিথ্যা কথা বলা হয়েছে। So that was because of the loot and plunder of the Awami League administration. এবং শেখ মুজিব যে একবারে হি ওয়াজ এজিটেটর, ভালো এজিটেটর করছে, এটা করছে, যুদ্ধের ব্যাপারে এই করছে সেই করছে, বলা যেতে পারে, ঠিক আছে। কিন্তু যে অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর হি ওয়াজ বোগাস, নাথিং। স্যার প্রফেসর নুরুল ইসলাম তার এক আলোচনাতে বলতেছিলেন যে মানে এটা একদম এমিনেন্ট, মানে এটা হতোই আর কি, বিকজ উনি এখান থেকে মানে মূল যেই দায় দিচ্ছেন আর কি, উনি বলছেন এটা বাঙালিদের ইন্টারনাল কোনো দায় না, এটা বাইরে থেকে মানে এনাফ রিলিফ অনলি। ইভেন বাইরের দেশগুলো উনি বলছেন যে সোভিয়েতের পক্ষ সাহায্য করা সম্ভব ছিল না, ভারতের পক্ষ সাহায্য করা সম্ভব ছিল না, they were importing, they were not in a position to export food, at least food, কিন্তু only country in the world at that time সেটা ছিল আমেরিকা, যাদের ক্যাপাবিলিটি ছিল দান করার বা মানে করার, রিলিফ দেওয়া আর কি। তারা আপনার আইডিওলজিক্যাল কারণে বা মানে বিভিন্ন কারণে একটা মানে সে যে একটা লায়ার, নুরুল ইসলাম যে একটা লায়ার, মিথ্যুক, একটা বোগাস লোক, মানে একটা মানে কি বলবো, হি ইজ নট দ্য ইকোনমিস্ট অফ এনি ওয়ার্থ। এটা সে প্রমাণ করে গেছে, সে কিছুই ছিল না, কারণ তার তো কিছু লেখা নাই। হোয়াট হি হ্যাজ রিটেন অ্যাজ ইকোনমিক অ্যাডমিনিস্ট্রেটর, নাথিং অফ ইকোনমিক থিওরি, বোগাস। তো সেটাই প্রমাণ করে। আমি তোমার বলি কেন, হ্যাঁ কোনো সন্দেহ নাই যে আমেরিকা দিয়ে বন্ধ করে দিচ্ছিল, কারণ আমাদের শিপিং অফ ফুড, যাদের নাকি সবচেয়ে সারপ্লাস ছিল, তারা বন্ধ করে দিল। কেন? যে আমরা কিউবার সঙ্গে মানে ওই যে চুক্তি করছিলাম আমরা, কেমন কুইবাতে কি নিব না নিব সেই জন্য চুক্তি করছিলাম, কিন্তু কুইবার সঙ্গে যারা চুক্তি করে তাদের কোনো কিছু দিব না, আমরা ফুড এইড দিব না, বুঝছো? ঠিক আছে, আই এগ্রি উইথ দ্যাট হ্যাপেন, বাট আমার কাছে যা স্ট্যাটিস্টিক্স আছে, তখন আমি এইগুলো কাজ করছিলাম, তখন আমি এই আন্দোলনে জয়েন করছিলাম, এখানে আমার ম্যানচেস্টার ইউনিভার্সিটি বিরাট সেমিনার করছিলাম। তো সেখানে আমি দেখাইছি যে আমাদের কাছে যে ফুড ছিল ইন্টারনালি, যেটা রিলিফ হিসাবে আসছিল, ধরো ইউনাইটেড নেশন তো কোনো আমাদের কোনো স্যাংশন দেয় নাই,
ইউনাইটেড নেশন থেকে বা অন্যান্য দেশ থেকে যেই পরিমাণ আসছিল বা আমাদের ইন্টারনাল প্রোডাকশন যা ছিল সব মিলিয়ে যা ছিল আমাদের কাছে, that was enough to feed the people if you kept the price under control. But you did not keep the price under control because your people, your criminal কি বলে কাডার্স, তারা রিলিফের যা ফুড ছিল এগুলো তারা চড়া দামে দে এক্সপোর্টেড টু ইন্ডিয়া থ্রু দ্য মারওয়ারিজ। তো তোমার দেশে ফুড না থাকলে কিভাবে না খায় মরবে না কি করবে? এইসব সমস্ত মিথ্যা কথা। নুরুল ইসলাম ইজ আ লায়ার, বদমাশ লায়ার। আমরা তখনই এটা প্রমাণ করছিলাম এই যে এটা বোগাস এবং এদেরকে কোনোদিনই কিছু বানানো উচিত ছিল না। দ্যাট ওয়াজ এ স্টুপিড মিস্টেক অফ দ্য পলিটিক্যাল লিডার্স এট দ্যাট টাইম। কারণ এরা হলো দালাল কিসিমের লোক। এই কি বলে নুরুল ইসলাম, তারপরে মোশাররফ হোসেন, তারপরে আনিসুর রহমান, তারপরে আনিসুর রহমান তো চলে গেল কি, আচ্ছা তারপরে কি নাম, এই যে রহমান সোবান, এগুলো সব দালাল ছিল। একজনে বললাম তো ন্যাশনাল ইন্ডাস্ট্রি শেষ করে দিয়ে গেছে, আরেকজনে কি বলে ফুড শেষ করে দিয়ে গেছে, বিভিন্নভাবে বাংলাদেশের ক্ষতি করে দিয়ে গেছে এরা। তো এদেরকে আমি কোনো ভালো মানুষ মনে করি না এবং এরা এই পর্যন্ত তারা মাফ চায় নাই, জনগণের কাছে মাফ চায় নাই বদমাশরা। দে হ্যাভ নট বেগড অ্যাপোলজি টু দ্য পিপল অফ বাংলাদেশ। তো আমি ফিল্ডে ছিলাম, আমি ফিল্ডে দেখছি কি অবস্থা হয়েছে। কেমন? হ্যাঁ, আমি ফিল্ডে ছিলাম, আমি ফিল্ডের অবস্থা জানি। আমি 73 সেপ্টেম্বর পর্যন্ত ঢাকাতেই ছিলাম এবং 74-75 যদিও আমি বিলাতে ছিলাম, বাট আই নো হোয়াট হ্যাপেন্ড। আই হ্যাড ভেরি ক্লোজ কন্ট্যাক্ট উইথ বাংলাদেশ এবং আমরা এটা নিয়ে আন্দোলন করছি ফ্যামিলি নিয়ে ইউকেতে। হ্যাঁ, অফকোর্স। আমাকে তো ওই যে কি বলে ওই আমার বিরুদ্ধে তো তোমার নালিশ করা হয়েছিল, ওই যে কি বলে ওই যে নুরুল মোমেনের খানের কাছে মিহির, যে তোমার ওই যে ইন্টেলিজেন্সের চিফ ছিল আমাদের এমবেসিতে, আমার ডাকছে, বলে তুমি বলে এই কথা বলে বেড়াচ্ছ, তুমি বলে ম্যানচেস্টারে গিয়ে সেমিনার করছো এটসেট্রা। হ্যাঁ করছি। বলে আমি কিন্তু তোমাকে নালিশ করতে বাধ্য হবো। আপনি করেন নালিশ। I was prepared যে আমাকে হয়তো বাইর করে দেবে এবং আমি হয়তো আর দেশে যাইতে পারবো না। এর মধ্যে তো 75 সাল হয়ে গেল কি, আমি তো জানি না 75 সাল হবে। আমি তো দেশে এখানেই আছি। আমি তো 75-এর অক্টোবর মাসে গেছি দেশে, অক্টোবর-নভেম্বর মাসে গেছি দেশে। তো ঠিক আছে, তখন তো হয়ে গেছে ঘটনা, যা ঘটনার হয়ে গেছি। তখন এখানকার আপনি বা এখানকার বাঙালিরা কি ধরনের কর্মসূচি বা কি ধরনের আমরা কি করবো, আমরা সেমিনার করছি, আমরা জনমত গঠন করার চেষ্টা করছি। ওটা জনমত বলতে একটা পত্রিকা ছিল, সেখানে কিছু নিউজ ছাপানো হয়েছে, এই সমস্ত হয়েছে আর কি। এইসব টুকটাক যা করা যায় সেইটা করছি আমরা, এমন কিছু আহামরি না এমন। কারণ আসলে তো করার কথা দেশের মানুষের মধ্যে তো তার তো ভয় করতে পারে না। কারণ একদিকে জেআরবির ভয়, জাতীয় রক্ষী বাহিনীর ভয়, একদিকে তো বাকশাল করে ফেলছে, তখন তো কেউ কিছু করতে পারে না। তো এই সমস্ত কারণেই তারপরেও আন্দোলন হয়েছে, লোকে হইচই করছে, দেশের মধ্যে হইচই করছে এবং এই জন্য তাদেরকে অনেক মূল্য পে করতে হয়েছে। আমরা আলোচনাটা গুছিয়ে ফেলি। এই যে তাহলে বাংলাদেশ ফেমিন থেকে উঠে আসলো কি করে? ফেমিন থেকে উঠে আসলো কি করে? আমি তোমাকে বলি যে ফেমিন থেকে উঠে আসলো তো অ্যাকচুয়ালি জিয়াউর রহমানের আমলে যেটা হলো যে এমন একটা ভয় ঢুকে গেল সবার মনের মধ্যে, আবার যদি ফ্যামিন হয়, অর্থাৎ প্রোডাকশন অফ ফুড গ্রেন উইদিন দ্য কান্ট্রি through this so-called green revolution technology, বুঝছো, এইটাকে ইন্টেন্সিফাই করা হলো। এবং এইটার ব্যাপারে যারা নাকি আমাদের দাতা ছিল, দাতারা হেল্প করলো। ধরো এই যে বিএডিসির একটা মনোপলি ছিল না, এই মনোপলিটা ভেঙে ফেলা হলো যে না, কেবল বিএডিসির লোকজন এসব এই তোমার
মানে তোমার যে ইরিগেশন ইকুইপমেন্ট সাপ্লাই করবে, তারাই সিড দিবে, তারাই ফার্টিলাইজার দিবে, এই সমস্ত পলিসি হবে না। এই মনোপলি ভাঙতে হবে। অর্থাৎ মনোপলি ওয়াজ ব্রোকেন and anybody else could import these inputs from outside. এইভাবে যে মার্কেট ফোর্সেস ওয়ার অ্যালাউড টু অপারেট। তারপরে এগুলো আসলো, আসার পরে যেটা হলো যে প্রোডাকশন বাড়লো, যদিও ইনইকুয়ালিটি বাড়ছে, হ্যাঁ, গরিব মানুষ কিছু বেনিফিট পাইছে, তারা কাজ পাইছে, কাজ টাজ পাইছে, হয়েছে। তখন আমি তো মানে চলে গেছি ইয়েতে, ফিল্ডে চলে গেছি, ফিল্ডে আমি রিসার্চ করি। তো আমি দেখছি এটা নিয়ে আমরা আরো ডিটেইলস কথা বলবো আর কি আরো কোন এক সময়। সেই আর কি। তো এটা পরে সিচুয়েশন ইমপ্রুভ, আর পরে তো আর ফ্যামিলি হয় না এই পর্যন্ত। না হয়নি। ঠিক আছে, এবং ঠিক আছে। তো এই গ্রিন রেভলিউশন টেকনোর জন্য আর হয় নাই ফ্যামিলি। আচ্ছা, ঠিক আছে স্যার, আমরা মানে আজকের এই আলোচনাটা এখানে শেষ করি আর কি। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, আরো কথা হবে আর কি ইনশাআল্লাহ। কেমন? ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।